নমস্কার, আমি অনন্যা। গপ্পবন্ধুর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ছোট গল্প। হেমেন্দ্র কুমার রায় কিশোর সাহিত্যে একজন প্রবাদ প্রতিম লেখক। বিমল কুমার জয়ন্ত মানিকের অ্যাডভেঞ্চারের পাশাপাশি লিখেছেন অনেক ভৌতিক গল্প, গোয়েন্দা গল্প এবং কৌতুকধর্মী গল্প। আর আজ গপ্পবন্ধুর নিবেদন তারই লেখা ছোট গল্প গুপ্তধন। চলুন তাহলে শুরু করা যাক। ওই যে লোকটা লাঠি ঠকঠক করতে করতে এগিয়ে আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, ওকে তোমরা কেউ চেনো কি? গায়ের রং ভূষো কালির মতো, বয়স 60-এর কাছাকাছি এবং দেহ অস্থি চর্মসার হলেও তেল পাকা বাঁশের লাঠির মতো শক্ত ও সোজা। চোখ দুটো একে কুতকুতে তায়ে টেরা এবং ডান পাখানা বাঁকা ও খোঁড়া। লোকটি নাপিতকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবার জন্যে মাথায় রাখে লম্বা চুল এবং মুখে রাখে গোঁফদাড়ি। কাপড়ের বাজার আকড়া বলে পরে কালো রঙের লুঙ্গি। সর্বদাই গলায় চিটচিটে ময়লা পইতে ঝুলিয়ে আদুর গায়ে থাকে এবং বাইরে যেতে বাধ্য হলে অঙ্গে ধারণ করে বড় জোর একটা গেঞ্জি। কি চেহারাখানা পছন্দ হচ্ছে না? ওর নামটিও বোধহয় তোমাদের মনে ধরবে না। শ্রী বটুক ভৈরব ভট্টাচার্য। মহাকবি শেক্সপিয়ারের সৃষ্ট কুৎসিতজীবী মহাজন সাইলকের নাম আজ সারা পৃথিবীতে কুখ্যাত হয়ে আছে। বরানগরে শেক্সপিয়ারের সমকক্ষ কবির জন্ম হয়নি, তাই বটুক ভৈরব ভট্টাচার্যের নাম দুনিয়াময় ছড়িয়ে পড়তে পারেনি। কিন্তু স্থানীয় লোকজনদের কাছে সে ছিল বিভীষিকার কুখ্যাত অগ্রদূতের মতো। বটুক দিন গুজরান করত সুদে টাকা খাটিয়ে। মা বাপ ভাই বোন বউ ছেলেমেয়ে বলতে বটুকের কেউ ছিল না, কিন্তু তার মুখ দেখলে বা কথা শুনলে মনে হয় না যে এই জন্যে সে কিছুমাত্র অভাব বোধ করে। নিজের বাড়িতে একাই 100 হয়ে থাকতে চায়। বামুন চাকর ঝি পর্যন্ত রাখতে নারাজ। বলে চুরি করবে, গলায় ছুরি দেবে, সর্বস্ব লুটে নেবে। লোকে বলে তার লোহার সিন্দুক হাতড়ালে পাওয়া যাবে নগদী আর সোনাদানায় লক্ষ টাকার ঐশ্বর্য। অথচ একখানা পুরনো নরবরে ছোট বাড়ির 3খানা খুপড়ি খুপড়ি ঘর নিয়ে সে থাকে এবং সংসারের যাবতীয় কাজকর্ম চালনা করে স্বহস্তে। বুঝতেই পারছো, যাকে বলে হাড় কিপটে বটুক হচ্ছে সেই দলের লোক। সে ফোঁটা তিলক কেটে নিজেকে পরম বৈষ্ণব বলে প্রচার করে, কাজেই সেই অজুহাতে মাছ মাংস ছোঁয় না। মাসে 2-1 দিনের বেশি বাজারে যায় না, কারণ নিজের বাড়ির সঙ্গে সংলগ্ন একখণ্ড জমিতে ফলিয়েছে লাউ, কুমড়ো, বেগুন ও ঝিঙে ধুধুল প্রভৃতি তরিতরকারি। 2টি ভাতের সঙ্গে তাই দিয়েই সে নিবারণ করে তার ক্ষুধার তাড়না। আমরা বলা বলি করতাম, বটুকের টাকায় হাত দেবার জনপ্রাণী নেই, তবে কার জন্যে সে এত কষ্ট স্বীকার করছে? এই টাকার কুমির কি মরবার পরও জখ হয়ে নিজের সিন্ধুক আগলে বসে থাকবে? সে কথা কয় এমন ট্যাক্খরের মতো যে শুনলেই খারাপ হয়ে যায় মেজাজ। তার মনের মিল নেই কারোর সঙ্গেই এবং সাধ্যমতো কেউ তার ছায়া মারাতে চাইতো না। কিন্তু তবু অভাবী ও অভাগা লোকেরা তার দরজায় ধন্না দিতে বাধ্য হতো কেবল টাকা ধার করবার জন্যেই। উত্তমর্ণ ও অধমর্ণ, অর্থাৎ টাকা যারা ধার দেয় আর যারা ধার নেয়, তাদের মধ্যে মিষ্ট সম্পর্ক থাকে না কোনো কালেই। আবার এমন সব মহাজনও আছে ঋণীদের কাছে যারা দুর্জন নয়। গোড়াতেই বলে রেখেছি, এ শ্রেণীর মহাজন ছিল না বটুক ভৈরব। নিতান্ত দুর্ভাগ্য না হলে কেউ তার দ্বারস্থ হতে চাইতো না। সুদ তার যেমন চড়া, মেজাজ তার তেমনই কড়া। দৃষ্টান্তস্বরূপ নিতাই চাঁদের কথাই ধরো না। বছর 2 আগে কলেরায় একসঙ্গে মারা পড়ল তার বউ, এক ছেলে ও এক মেয়ে। তার সংসারে আপন বলতে রইলেন কেবল মা। গত বছর থেকে তিনিও পক্ষাঘাতে শয্যাশায়ী এবং এবছর তার শয্যা পরিণত হয়েছে মৃত্যুশয্যায়। এখনো বেঁচে আছেন বটে, কিন্তু ডাক্তার জবাব দিয়ে গেছে। নিতাই একে গরিব, তার উপরে ওইসব আধি ব্যাধির দায়ে তাকে বাধ্য হয়ে বারে বারে বটুকের কাছ থেকে বাড়ি ও জমি বাঁধা রেখে টাকা ধার করতে হয়েছিল। আসল ধার 500 টাকার বেশি নয়,
কিন্তু নিতাইকে এ পর্যন্ত সুদ গুনতে হয়েছে যত টাকা, তার পরিমাণ ছাড়িয়ে উঠেছিল আসলকেও। নিতাইয়ের মায়ের অবস্থা সেদিন অতিশয় খারাপ। সে দিনটা কাটে কিনা সন্দেহ। এমন দুর্দিনেই নিতাইয়ের সদরে লাঠি ঠকঠকিয়ে খোঁড়াতে খোঁড়াতে বটুকের আত্মপ্রকাশ। সে এসে খ্যাঁকিয়ে বলে উঠল, অহে নিতাই, বলি তোমার মতলবখানা কি? গেল মাসের সুদ বাকি পড়েছে, এ মাসে আমি আর কোনো কথা শুনবো না। নিতাই হাত জোড় করে বলল, আগে ভরচাজ মশাই, বাড়ির পাশেই থাকেন, কিছুই তো আপনার অগোচরে নেই। আমার মা যে এখন যান তখন যান হয়ে আছেন। বটুক তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তোমার মা মরবে আমার কি? নিয়ে এসো আমার টাকা, নইলে আমি নালিশ করব। নিতাই বলল, মা মারা গেলে আমি বাড়ি আর জমি বেচে সুদে আসলে আপনার টাকা শোধ করব। অন্তত এই মাসটা আমাকে রেহাই দিন। কিন্তু বটুক নাছোড়বান্দা। নিতাইয়ের কাকুতি মিনতি, চোখের জল, পায়ে ধরা সবই ব্যর্থ। অবশেষে পাড়ার এর ওর তার কাছে হাত পেতে কুড়িয়ে বাড়িয়ে কোনো রকমে তাকে 2 মাসের সুদের দাবি মেটাতে হলো। তারপর কাটল 3 সপ্তাহ। ইতিমধ্যে নিতাইয়ের মায়ের মৃত্যু ও শ্রাদ্ধাদি ক্রিয়া শেষ হয়ে গিয়েছে এবং শ্রাদ্ধের ভোজসভায় বটুকও যোগ দিতে লজ্জিত হয়নি। সেই দিনই নিতাই তাকে জানিয়ে দিয়েছিল, ভরচাজ মশাই, আপনার 500 টাকার জন্য ভাববেন না। বাড়ি আর জমি বিক্রি করবার জন্য এর মধ্যেই আমি দালালদের খবর দিয়েছি। চলে আসতে আসতে নিরস কণ্ঠে বটুক বলেছিল, দেখা যাবে। বটুকের ঘুম বড় সজাগ। চোরের ভয়ে কোথাও খুট করে শব্দ হলেই সে ধর্মড়িয়ে উঠে পড়ে। এক রাত্রে কি এক সন্দেহজনক আওয়াজে চট করে তার ঘুম ভেঙে গেল। স্তব্ধ গভীর রাত্রে কোথায় যেন কোদাল দিয়ে মাটি কোপানো হচ্ছে। বটুক বিছানা ছেড়ে জানলার কাছে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। নিতাইদের বাড়ির পিছন দিকটা জুড়ে ছিল খানিকটা জঙ্গল ভরা পোড়ো জমি। কেউ সেদিকে যেত না। একটা ঝোপের পাশে জ্বলছে হ্যারিকেন লণ্ঠন। একজন লোক কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে, আর একজন লোক মস্ত পোটলা থেকে কী সব বার করে পাশের একটা বড় ট্রাঙ্কের ভেতর রেখে দিচ্ছে। কি ওগুলো? রাশি রাশি টাকার মতো চকচকে চাকতি? হ্যাঁ, ওগুলো টাকা না হয়ে যায় না। হে ভগবান, এই যে কাঁড়ি কাঁড়ি টাকা! ওরে পাশরে, ওসব আবার কি? তারা তারা কাগজ যে! কি কাগজ? মিটমিটে আলোয় দূর থেকে স্পষ্ট না দেখা গেলেও কাগজের আকার দেখে এটুকু বুঝতে দেরি লাগলো না যে ওগুলো হচ্ছে নোটের তারা। বটুক একে একে গুনে দেখল 50টা মোটা মোটা তারা। ওরে বাবা! গর্ত খোঁড়বার পর লোক দুটো ট্রাঙ্কটা তার মধ্যে পুরে আবার মাটি চাপা দিল। তারপর সেখানে গাদা গাদা ডালপাতা ও রাবিশ বিছিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। একবার চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে আলো নিভিয়ে ফেলল। তারপর আবছা আবছা দেখা গেল তারা চোরের মতো চুপি চুপি পাঁচিল ডিঙিয়ে বাইরে এসে অন্ধকারে মিলিয়ে গেল কোথায়। বিষম লোভে বটুকের চোখ জ্বলতে ও দারুণ উত্তেজনায় তার বুক ঠিপ ঠিপ করতে লাগলো। এ যে গুপ্তধনের ব্যাপার তাতে আর সন্দেহ নেই। ব্যাটারা নিশ্চয়ই চোর কি ডাকাত। কোথাও চুরি বা লুটতরাজ করে পুলিশের ভয়ে আপাতত কিছুদিনের জন্যে এখানে বামাল লুকিয়ে রেখে গেল। সবাই জানে এই পোড়ো জমিতে কেউ পা বাড়ায় না। বটুক আন্দাজ করতে লাগলো কত টাকা ওখানে থাকতে পারে। অন্তত 25-30 হাজারের কম নয়, এমনকি 50, 60, 70 বা তার চেয়েও বেশি হতে পারে। নোটগুলো যদি 100 টাকার হয় তাহলে তো কথাই নেই। উফ! লাফ মেরে পাঁচিল ডিঙিয়ে তখনই চোরের ওপর বাটপাড়ি করবার জন্যে বটুকের হাত পা নিষ্পিস করতে লাগলো। কিন্তু তার পা খোঁড়া এবং পাঁচিলও যা উঁচু। তারও উপরে নিতাইদের আছে দুটো বড় বড় খেঁকি নেড়ি কুকুর। মাঝে মাঝে তারা তাকেও দাঁত খিচিয়ে তাড়া করতে আসে। কুকুরের কামড় খেয়ে জলাতঙ্ক রোগে মরবার স্বাদ তার নেই। কিন্তু কুকুরেরা এই অজানা লোক দুটোর সাড়া পেল না কেন? তারা কি বাইরে টহল দিতে গিয়েছে? পরের দিন ভোরবেলাতেই বটুক হন্তদন্ত হয়ে নিতাইয়ের বাড়িতে ছুটল।
নিতাই শুধলো, কি ভরদ্বাজমশাই, এত সকালে যে? বটুক বাজে কথায় সময় নষ্ট করবার লোক নয়, বলল, বাবা নিতাই, তুমি সেদিন বলেছিলে না তোমার বাড়ি আর জমি বেচতে চাও? আগে হ্যাঁ, দালালের মুখে একজন খদ্দের দর দিয়েছেন 7,500 টাকা। 7,500? ওরে বাবা, ওই পচা বাড়ি আর পুরো জমির দাম 7,500 টাকা? কারুর কি মাথা খারাপ হয়েছে হে? নিতাই বলল, এক পুরো জমিদারের শখ হয়েছে শেষ জীবনটা গঙ্গার ধারে কাটিয়ে দেবেন। আমার বাড়ি থেকে গঙ্গা দেখা যায়, 2-1 দিনের মধ্যেই বায়না হবার কথা। নগদ 7,500 টাকা যে বুকের রক্তের অনেকখানি, অতগুলো টাকা কি ফস করে হাতছাড়া করা যায়? দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বটুক গুটি গুটি পায়ে বাড়ি ফিরে এলো। সারা রাত দুর্ভাবনায় তার ঘুম হলো না। বলে কিনা 2-1 দিনের মধ্যেই বায়না হয়ে যাবে, তবে তো। কিন্তু যে পোড়ো পোড়ো বাড়ির বাজার দর 1,500 টাকাও উঠবে না, তার জন্য কি? বটুক আর ভাবতে পারল না। পরদিনই আবার গিয়ে হাজির হলো নিতাইয়ের দরজায়। কি ভরদ্বাজমশাই? নিতাই, তোমার বাড়ি আমি কিনবো, কিন্তু একটা শর্তে। শর্তটা কি? তোমাকে 3 দিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে। এত তাড়াতাড়ি কিসের? ভালো ভাড়াটে পেয়েছি, 1 বছরের ভাড়া আগাম দেবে, এখনই আসতে চায়। বেশ, আমার আপত্তি নেই, কিন্তু আমার নগদ 7,500 টাকা চাই। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বটুক তিক্ত কণ্ঠে বলল, বেশ বেশ, তাই হবে। তাই হলো। লেখাপড়া হয়ে গেল চটপট। ধার শোধের জন্যে মহাজনকে 500 টাকা দিয়ে পুরো 7,000 টাকা নিয়ে নিতাই 3 দিনের মাথায় ছাড়ল তার বাস্তভিটা। বটুকের আর তর সইল না, তৎক্ষণাৎ নিতাইয়ের বাড়ি দখল করে বসল। তার মন বুকের ভিতরে ধেই ধেই করে নাচতে নাচতে ক্রমাগত বলতে লাগলো, কেল্লা মার দিয়া, কেল্লা মার দিয়া বাবা, কেল্লা মার দিয়া। তারপর সেই রাত্রি, ঝিমন্ত রাতে ঘুমন্ত বাতাস, গঙ্গার বুকেও ঝিমঝিম ভাব, স্রোত বইছে ঝিরঝির, শোনা যায় কি যায় না, খালি ঝিঝি পোকাগুলো ঝরঝরে গলায় একটানা ঝিঝি ঝিঝি করে ডেকে চলেছে। এমন সময়ে পোড়ো জমির উপর এক হাতে লণ্ঠন ও আরেক হাতে কোদাল নিয়ে বটুকের আবির্ভাব। এই সেই জায়গাটা। তাড়াতাড়ি ডালপালা ও রাবিশ সরিয়ে মাটি কোপাতে কোপাতে বেরিয়ে পড়ল একটা মরচে ধরা তোবড়ানো ও পুরাতন টিনের ট্রাঙ্ক। থর থর বুকে বটুক ট্রাঙ্কের ভিতর হাত চালিয়ে আঁজলা করে বার করতে লাগলো রাশি রাশি চকচকে টিনের চাকতি, আর বেরোতে লাগলো নোটের মাপে কাটা তারা তারা চোতা কাগজ। ট্রাঙ্কের ভিতর আর কিছুই নেই, খালি রাশি রাশি টিনের চাকতি, তারা তারা চোতা কাগজ, টিনের চাকতি আর চোতা কাগজ। বিকট স্বরে আর্ত চিৎকার করে বটুক অজ্ঞান হয়ে ঘুরে পড়ে গেল সেখানেই। তখন কলকাতায় চৌরঙ্গীর এক রেস্তোরাঁয় বসে চপ, কাটলেট আর ফাউল কারির অর্ডার দিয়ে নিতাই তার আরও 2 বন্ধুর সঙ্গে হেসে হেসে গড়িয়ে পড়ছিল। তাদের ফন্দি যে এত সহজে এমন লাকসই হবে, এটা কেউই আন্দাজ করতে পারেনি। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গুপ্তধন। গল্পটা আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে এরকম আরও অনেক গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গপ্পবন্ধু অনন্যাকে। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন, গপ্পে থাকুন।